শঙ্কর নেত্রালয় চেন্নাই, নারায়ণা নেত্রালয় বেঙ্গালুরু, এইমস দিল্লি রাজেন্দ্র প্রসাদ সেন্টার, ASG আই হসপিটাল সেন্টার, এরা সবাই ভারতবর্ষে এমন এমন চক্ষু চিকিৎসা করেছে যে এমনও দৃষ্টান্ত আছে যে বিদেশ থেকে ভারতবর্ষে এসছে, আর প্রতিবেশী দেশ অর্থাৎ নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে এসছে, তার তো অসংখ্য উদাহরণ। এখন যদি চিকিৎসকদের অনুমতি বা চিকিৎসকরা মনে করেন যে এই ইনস্টিটিউটগুলোতে হবে না, বাইরে যেতে হবে, তাহলে একজন সাধারণ মানুষ তার যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যার বিরুদ্ধে এতগুলো মামলা হাইকোর্টে চলছে, তার হাজিরা বা তার দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ, তাকে হাইকোর্ট এটা দিতে পারে না। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে একটা হচ্ছে ভারতবর্ষের যে চিকিৎসার পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোতে সুযোগ রয়েছে তার চিকিৎসার। যদি এটা এমন হতো তার চিকিৎসা এখানে সম্ভবই নয়, একমাত্র বিদেশে সম্ভব, তাহলে আলাদা। আসলে যারা এই রাজ্যের দায়িত্বে ছিলেন তারা তো পরিকাঠামো উন্নয়নের কথা বলতেন, যে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে কি করে। তাহলে একটা চোখের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে যদি আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে হচ্ছে না, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্য রয়েছে যেখানে বিশেষভাবে স্পেশালিস্ট আই সার্জন রয়েছে, আই চিকিৎসক রয়েছেন, অর্থাৎ তারা যদি সমাধান করতে না পারেন তখন বিকল্প ভাবনার কথা হয়। সেই জন্য কোর্ট যথাযথভাবে তার আইনের দিক দেখে তাকে যেতে বারণ করেছেন। এবং এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে হয়েছে যে সাধারণ মানুষ তাহলে কি করবে, তাদের যদি চোখের সমস্যা হয়, তাদের তো অর্থও নেই, তারা তো যেতেও পারবে না। সুতরাং ভারতবর্ষে এটা কোর্ট একটা আস্থা তৈরি করলো, যেসব চিকিৎসা বিশেষত চোখের চিকিৎসার কেন্দ্র রয়েছে, কলকাতা বলুন, নিউ টাউন বলুন, বা আমি হায়দ্রাবাদ বলেছি, চেন্নাই বলেছি, বেঙ্গালুরু বলেছি, এই সব জায়গায় যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে তার প্রতি আস্থা তৈরি হবে মানুষের, যে শুধুমাত্র যে কোনো চিকিৎসায় বাইরে নয়, ভারতবর্ষ অনেকটা এগিয়েছে, তাদের এখানে থাকা উচিত। বেশ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মনে করছেন যে বিজেপি শাসিত ভারতের কোথাও চোখ দেখালে চোখ খারাপ হয়ে যেতে পারে। অমিতাভদা কি ভাবছেন? অমিতাভদার থেকে বিষয়টা একটু শুনি, আবার রাউন্ড আসবো আপনার কাছে। কিন্তু এর সঙ্গে কি আর কোনো সম্ভাবনা, মানে যেটা দীপঙ্কর দ্বারা বলছিলেন বা হেলথ মিনিস্টার বললেন শারদত্ত মুখোপাধ্যায়, যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা, মামলা থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কি, কেন এই ধরনের কড়া বিধিনিষেধ দেওয়া হলো অভিষেককে, সেটা নিয়ে জানবো অমিতাভ কাঞ্জিলালের থেকে। একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। আমেরিকায় চোখ দেখাতে, আমেরিকায় জন হপকিন্স নামক বিশ্বের অন্যতম সেরা একটি চিকিৎসা কেন্দ্র, যদিও বা আমি যাইনি বা আমার কোনো দূর দূরান্তের কোনো রিলেটিভ কোনোদিন যাননি, আমরা যা কাগজে পড়েছি বা দেখেছি, বিখ্যাত একটি চোখের কেন্দ্র, সেখানে যাচ্ছেন। কিন্তু হয়তো বা নিন্দুকেরা বলছেন যে আমেরিকায় যাওয়ার ফ্লাইটটা ডিরেক্ট আমেরিকা যায় না ভাই, দুবাই হয়ে যায়। অমিতাভদাই, দুবাইয়ের গল্পটা কি একটু রহস্যের পর্দাফাশ করতে পারবেন নাকি? আসলে দেবাশিস, যখন আদালত কোনো মানুষের গতিবিধি, সাধারণ যে কোনো নাগরিকের গতিবিধির ওপর এইভাবে নিষেধাজ্ঞা জারি করে এবং অত্যন্ত ন্যায্য সাংবিধানিক পরামর্শ দেয়, তার মানে সেই ব্যক্তি আদালতের চোখেও, ন্যায় প্রদানকারী সংস্থার চোখেও সন্দেহজনক। এ কথা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়। জন হপকিন্সের মতন একটি উচ্চকোটির হাসপাতালে চোখ দেখানোর সামর্থ্য তোমারও যেমন নেই, আমারও তেমনি নেই। আমরা এসব হাসপাতালের নামই শুনেছি এবং সেখানে চোখ দেখানো বা অপারেশনের যে খরচ, সে খরচ সম্পর্কেও আমরা শুনেছি। তা দেশের কষ্টার্জিত মুদ্রা সেটা বিদেশের হাতে চলে যাবে, আমরা এমন একটি অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থাকে কি লালন করেছি দেশের ভেতরে? উনি যদি যেসব জায়গায় বিজেপি শাসিত রাজ্য, সেখানে যদি চোখ দেখাতে না চান বা চোখের চিকিৎসা করাতে না চান, তাহলে ওনারই তৈরি সেবাশ্রয় তো এখনও রয়েছে, সেখানে গিয়ে তিনি সেই চিকিৎসা করাতে পারেন, যে কথা শারদবাবু বলছিলেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সে কথা বলছিলেন। ফলে স্বাভাবিকভাবেই আসলে তার সমস্ত গতিবিধি যে দুরভিসন্ধিমূলক, এই বিষয়ে আদালত কিন্তু আর কোনো সংশয় রাখতে চাইছে না। তাই প্রত্যক্ষভাবে বলার ক্ষেত্রে যে ভাষা ব্যবহার হয় তাকে ঘুরিয়ে এইভাবে তারা তাকে উপদেশ দিয়েছেন। এবং সত্যি সত্যি আমরাও জানতে আগ্রহী যে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি দুর্ঘটনায়,
সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরাও তার জন্য চিন্তিত বোধ করেছি। কিন্তু এই মুহূর্তে তার চোখের পরিস্থিতি কি, কেন এরকম প্রায় বাৎসরিক অনুষ্ঠানের মতো তাকে আমেরিকায় বারবার যেতে হবে, ভায়া দুবাই যেতে হবে? আপনারা এর আগেও মানে তথ্য মিলিয়ে দেখবেন বা অভিজ্ঞতায় আপনারা মিলিয়ে দেখবেন কি, মানে কয়েক বছর আগের ঘটনা, আমার ঠিক তারিখটা মনে নেই, দুবাই থেকে ফিরছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা বিমানবন্দরে যারা শুল্ক আধিকারিক তারা তার ব্যাগপত্র ছানবিন করতে গিয়ে কিছু প্রয়োজনের থেকে পরিমাণে বেশি ধাতু, একটু দামি ধাতু বার করে ফেলেন। এরপর যে টানটান নাটকীয়তার মধ্যে এয়ারপোর্ট থানার পুলিশ প্রায় হাইজ্যাক করার কায়দাতে তাদেরকে ওইখান থেকে তুলে নিয়ে আসেন, সেটা যে কোনো গোয়েন্দা চিত্রনাট্যকে, গোয়েন্দা সিনেমার চিত্রনাট্যকে হার মানাতে পারে। মানে অঞ্জন দত্তরা যারা ব্যোমকেশ টোমকেশ নিয়ে সিনেমা করেন তারা শিখতে পারেন কলকাতা পুলিশের সেই সময়কার সেই ভূমিকা। এবং স্বাভাবিকভাবেই ঠিক কী নিয়ে আসছিলেন দুবাই থেকে এবং কেন নিয়ে আসছিলেন এই সমস্ত প্রশ্নের পাশাপাশি আমরা তারপরেও দেখেছি বিভিন্ন সময়তে যে দুবাইয়ের দিকে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের অভিগমনের একটা প্রবণতা আছে, এমনকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ফলে সবটা মিলিয়ে একটা সন্দেহভাজন পরিবেশ, একটা সন্দেহজনক পরিবেশ তৈরি হয় এইভাবে যে দুবাই তো একটি উন্মুক্ত সম্পদের রাজ্য, সেখানে যে কেউ তাদের সঞ্চিত সম্পদ জমা করতে পারেন এবং সেখানে সরকারের অ্যাজ সাচ কোনো বিধিনিষেধ নেই, যেমনভাবে সুইজারল্যান্ড অনেক আগে থেকেই সেই কারণে প্রচলিত। যেভাবে চোরাপথে ভারতীয় পয়সা নেপাল, বাংলাদেশ ইত্যাদি হয়ে হাওয়ালার মাধ্যমে মধ্যপ্রাচ্যে পৌঁছে যাচ্ছে, সেই হাওয়ালা ব্যবস্থাতে ভরসা রাখার চেয়ে প্রত্যক্ষভাবে নিজ দায়িত্বে সেটাকে এই সমস্ত কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া, যেখানে এই টাকাগুলো, এই কালো টাকাগুলো সঞ্চিত থাকবে এবং তারা নিশ্চিন্ত থাকবেন যে ইডি সিবিআই বাড়িতে যতই রেড করুক, যতই ছানবিন করুক, খোঁজ খবর তল্লাশি চালাক, আসলে তারা হাতে কিছুই পাবেন না। ওটা বোকা পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ে, কিংবা ওই যে সাহাবাবু পুকুরে মোবাইল ফেলে দিলেন, টাকা ফেলে দিলেন, কিংবা কারোর বাড়ির তলা থেকে মাটির তলার ঘর, এইসবের আর এত নাটকীয়তার প্রয়োজন হবে না। কারণ সম্ভবত দুর্নীতি কুলসম্রাটের উপার্জনের পরিমাণটা এতটাই বেশি যে তিনি সেটাকে কোথায় কিভাবে গচ্ছিত রাখবেন সে বিষয় নিয়ে কিন্তু তার একটি বড় নেটওয়ার্ক ইতিমধ্যেই কাজ করছে। এবং স্বাস্থ্য পরীক্ষার নামে বা অন্যান্য যে কোনো কারণেই হোক তিনি বা তার পরিবারের লোকজন মাঝে মাঝেই সেই নেটওয়ার্কে গিয়ে মাতব্বরি তদারকি দেখভাল করে আসেন যে যেখানে যা রাখা আছে তা ঠিকঠাক আছে কিনা, অন্তত যোগাযোগটুকু উত্তরাধিকার এবং নিজেদের অধিকার বজায় রাখবার জন্য এইটা তাদেরকে নিয়মিত করতে হয়। নইলে আমার সত্যি সত্যি জানবার ইচ্ছে থাকে যে আমাদের দেশের কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের চোখের সমস্যা আছে, চশমা পরেন, কারোর ছানির সমস্যা আছে, ছানি কাটানো হয়েছে, দুর্ঘটনায় চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন মানুষের সংখ্যাও কিছু কম নয়। তাদের মধ্যে কতজন বার্ষিক চোখ পরীক্ষার জন্য এত উচ্চকোটির হাসপাতালগুলোতে গিয়ে পড়ে থাকেন আমার খুব জানার ইচ্ছে আছে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আজকে শুধু সাধারণ মানুষের মনে নয়, সাধারণ মানুষ বা মিডিয়ার মনের সন্দেহ নয়, হাইকোর্টকেও সন্দিহান করে তুলছে। হাইকোর্টও মনে করছে যে তার এই আমেরিকা যাত্রা নিতান্তই স্বাস্থ্যের কারণে নয়, তার উপরে যে নথি তিনি দাখিল করছেন সেই নথিতে যেমন ডাক্তারের রেজিস্ট্রেশন নেই, একই রকমভাবে এই চিকিৎসাকাল সম্পর্কেও সুনিশ্চিতভাবে কিন্তু বলা নেই যে আমরা সাধারণত ধরুন যখন বিভিন্ন সেমিনারের কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ হয় বা বিদেশে যাওয়ার সুযোগ হয়, আমাদের কিন্তু সরকারকে ঘোষণা দিয়ে যেতে হয় যে আমি এই এত দিনের জন্য অমুক দেশে যাচ্ছি, বা সেখান থেকে যদি সীমান্ত বদল করে অন্য কোনো দেশে যাই তাহলে সেখানেও কত দিনের জন্য যাব, কতদিন সেখানে থাকবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ এক অদ্ভুত ব্যাপার যে তিনি যে ঘোষণা দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে চোখের চিকিৎসা কেন, মানে বেশ একটা প্রশস্ত সময়ের ব্যাপার যে তিনি দেশের সীমানার বাইরে চাইছেন এবং সেটা পুরোটাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কাটাবেন কিনা সে বিষয়ে কিন্তু খুব স্পষ্ট ঘোষণা সেখানে নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়গুলো সংশয়ের অবতারণা করে বই কি। সাধারণ মানুষ তো আমরা, কিন্তু আদালত তো অনেক বেশি সূক্ষ্ম পর্যবেক্ষণধারী একটি প্রতিষ্ঠান, ফলে তার নাকে যখন সন্দেহের গন্ধ ঠেকেছে স্বাভাবিকভাবেই তারা তার গতি রোধ করেছেন এবং যে বিকল্প
পদ্ধতিতে চিকিৎসার কথা তারা বলেছেন, সত্যি সত্যি যদি দেশের সেরা চক্ষু চিকিৎসকদের নিয়ে, রাজ্যের যদি তার পছন্দ না হয়, দেশের সেরা চক্ষু চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করে তার চোখের বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে এবং কত ঘন ঘন তার চিকিৎসার পুনর্নবীকরণ দরকার হবে, এই বিষয়টা যদি নিঃসন্দিহান হয়ে একটি রিপোর্ট আমরা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী জানতে পারি আদালতের বদান্যতায়, সেটা তার জন্য যেমন মঙ্গল হবে, আমাদের জন্য অনেক বিষয়ের পর্দা সরিয়ে দেবে বইকে চোখের সামনে থেকে। একদম। আমি একটা বিরতি নেব, বিরতির পরে আমরা আরেকবার দীপঙ্করদার থেকে জানবো যে এই ধরনের সম্ভাবনা আর সন্দেহ তৈরি হচ্ছে এবং এবার কিন্তু বিচার ব্যবস্থাও মনে করছেন, যেটা অমিতাভ দা খুব সুন্দর অসাধারণ বললেন প্রথমটা,